ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। মাকে দাহ করে ফ্ল্যাটে ফিরল সায়ক। আত্মীয় স্বজন সব চলে গেছে, বাড়ি খালি এখন। ফাঁকা বাড়িতে বুক ভরে নিঃশ্বাস নিল সে। উফ, দুপুর থেকে যা চলছে, এ আসছে আর ও আসছে, এত লোকজন, হইচই, কান্নাকাটিতে মাথা যন্ত্রণা করছে সায়কের। খাবে এখন? প্রশ্ন করে রুমা। ফুলি খেয়েছে কিছু? উল্টে প্রশ্ন সায়কের। খেয়েছে, সাবু মাখা খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে একটু আগে। সাবু মাখা কেন? তোমার মামিমারা বলে গেল তাই, তোমারও রাখা আছে। দেখো, ওসব নিয়ম টিয়ম সব তুমি আর আমি করব। ফুলিকে কিছু করতে হবে না, সাবু টাবু খাওয়াবে না ওকে। তোমার মামা বাড়ি থেকে বলল বলেই, সে যেই বলুক আর যাই বলুক, মেয়েটা তো আমার, আমি যা ঠিক করব তাই হবে। আচ্ছা আচ্ছা, তোমায় খেতে দিই? না, খিদে নেই। এরকম করলে কি করে হবে? অল্প করে খাও। বললাম তো খিদে নেই। তোমার খাওয়া না হলে খেয়ে শুয়ে পড়ো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সায়ক। আমি জানি তোমার মাই তোমার কাছে সব কিছু। আমি জানি তোমার কত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু না খেলে। প্লিজ রুমা, সারাদিন সকলের সান্ত্বনা বাক্য শুনে শুনে টায়ার্ড আমি, বিশ্বাস করো। এবার মাঝরাতে তুমি অন্তত শুরু করো না, প্লিজ যাও। আমায় কিছুক্ষণ অন্তত একা থাকতে দাও। রুমা শোবার ঘরে ঢুকতেই কুশনটা একপাশে ছুঁড়ে ফেলে ড্রয়িংয়ের সোফার উপর ঠপ করে বসল সায়ক। মাথাটা টিপ টিপ করছে এখনো। রুমার খারাপ লাগলো কি? ধুর, লাগে লাগুক। এই মুহূর্তে একটু একা হতে না পারলে পাগল হয়ে যাবে সে। কষ্টের কথা বলছি না রুমা, মনের কষ্ট হচ্ছে কি না, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এতটুকুও মনোকষ্ট হচ্ছে না সায়কের, বরং ক্লান্ত লাগছে খুব। অনেক অনেক পরিশ্রম করার পর যেমন লাগে। সত্যি পরিশ্রম তো কম হলো না, প্রায় 10টা বছর ধরে। আজকাল রেহাই চাইছিল সায়ক। রণক্লান্ত সৈনিকের মতন বারবার প্রার্থনা করছিল মায়ের যুদ্ধ যাতে থেমে যায়, তাড়াতাড়ি মুক্তি পায় এবং মুক্তি দেয় মা। তাই আজকের দিনটা ওর ছুটির দিন, কঠিন যুদ্ধ শেষে বিশ্রামের দিন। হঠাৎ কেমন হাসি পেল সায়কের। যুদ্ধ সে কি আজকের? মায়ের অসুস্থতার 10 বছরে তা তো নয়। কবে থেকে যুদ্ধ করছে সায়ক? সেই ছোট থেকেই তো। জ্ঞান হওয়ার পর থেকেই যুদ্ধ ছাড়া একটা দিনও কেটেছে? ওহ, কি সাংঘাতিক কষ্টকর ছিল সেসব দিন। শুধু অভাব অভাব আর অভাব। বাবাকে চিরকালটাই ছবিতে দেখে এসেছে সায়ক। ওর জন্মের আগেই ছুটি নিয়ে পরপারে চলে গেছেন বাবা। বাবা মারা যাওয়ার পর ওদের পৈতৃক বাড়িতে আর থাকতে পারেনি মা। সায়কের জন্ম মামার বাড়িতে। শৈশবও কেটেছে মামাদের আদরে। অবশ্য সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি তার কপালে। ভাইদের সংসারে থাকতে চায়নি মা। এখন তো সায়কের মনে হয় আসলে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির কারোর সাথেই মিলেমিশে থাকার ক্ষমতাই ছিল না মায়ের। মামার বাড়িতে কাছেই ঘুপচি ঘর ভাড়া নিয়ে থাকতো সায়করা। সেলাই করতো মা, সারাদিন সেলাই মেশিনে বসে বসে সংসার চালাতো কোনো ক্রমে। সেলাই মেশিনের শব্দ, তাই অভাবের শব্দগুলো জেনে এসেছে সায়ক। ভাড়া বাড়ির কথা মনে পড়তেই হঠাৎই খেয়াল হলো সায়কের মনতোষ কাকুদের তো খবরটা দেওয়াই হয়নি। বড্ড ভুল হয়ে গেছে। ওর জীবনের 24টা বছর যাদের বাড়িতে কেটেছে, বাড়িওয়ালা ভাড়াটির মতন নয়,
বরং যে পরিবারের ওদের সম্পর্ক ছিল পরম আত্মীয়ের মতন। তাদেরই মায়ের মৃত্যুর সংবাদ দেওয়া হয়নি। ছি ছি, ইদানিং অবশ্য সম্পর্কটা ক্ষীণ হয়ে এসেছিল। সায়কেই দূরত্বটা বজায় রাখত। কাকুরাও হয়তো ভাবেন ওর পায়ের তলার মাটিটা শক্ত হয়েছে বলেই যোগাযোগ ফুরিয়েছে। কিন্তু কেউ জানে না ওদের থেকে পালিয়ে বেড়ায় সায়ক। পালিয়ে বেড়ানোর কারণটা দোলা, আর সেই কারণের জন্যই সায়ক কোনোদিনই ক্ষমা করতে পারেনি মাকে। ছোট থেকেই সায়ককে অত্যন্ত স্নেহ করেন মনতোষ কাকু। বরাবরই ওনাদের ঘরে অবাধ বিচরণ ছিল সায়কের। কাকুর মেয়ে দোলা তখন বছর 3-এর। সেই থেকেই দোলা ওর ন্যাওটা। কৈশোরে পৌঁছে সায়ক বুঝতে পারল দোলার আমোঘ আকর্ষণ, ক্রমশ ভালো লাগা, স্নেহ, মায়া মিলেমিশে গভীর ভালোবাসার জন্ম নিয়েছিল ওর মনে। ও জানতো মুখে কিছু না বললেও দোলার দিক থেকেও ভালোবাসার টান ততটাই প্রবল। তাই প্রচুর না পাওয়া জীবনের কাছে সায়কের একমাত্র কামনা ছিল দোলা। সারাদিন ঘাড় গুজে পড়াশোনা করত সায়ক। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতেই হবে ওকে। ভালো চাকরি না পেলে যে দোলাকেও পাওয়া হবে না, সে কথা ভালোই বুঝতো ও। নিজের জেদ পরিশ্রমে বরাবরই ভালো রেজাল্ট করেছে সায়ক। অবশ্য মনতোষ কাকুও সাহায্য করেছেন প্রচুর। ওকে বই কিনে দেওয়া থেকে শুরু করে কাউন্সিলরকে ধরে অর্ধেক মাইনেতে কলেজে ভর্তি করা পর্যন্ত সবই করেছেন মনতোষ কাকু। সায়ক ভালো ছাত্র ছিল বলেই শেষে সরকারি চাকরির পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে সে নিজের কঠোর পরিশ্রমের জোরে। ব্যাংকের চাকরিতে জয়েন করেই সায়ক ঠিক করলো এবার দোলাকে বলে দেবে মনের কথা, আর ফেলে রাখবে না। হয়তো দোলাও অপেক্ষা করছে অনেক দিন। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। প্রতি বছরই এই দিনে দোলাদের ঘরের পুজোর আয়োজনে ব্যস্ত থাকে সায়ক। মা আর কাকিমা খিচুড়ি, বেগুনি, ল্যাবড়া, চাটনি, পায়েস আরও কত কী রান্না করত। দুপুরে হইচই করে খাওয়া দাওয়া চলতো। সেই দিনও এর ব্যতিক্রম ছিল না। দোলা পড়েছিল একটা লাল হলুদ তাঁত বেনারসি। চোখ ফেরাতে পারছিল না সায়ক। আগের দিন রাতে মনে মনে অনেক রিহার্সাল দিয়েছে সে। কিভাবে বলবে দোলাকে এত দিনের জমে থাকা কথা? শুনে কি বলবে দোলা? লজ্জা পাবে? এইসব কল্পনায় তখনও মশগুল সায়ক। খেতে বসেছে সবে, তাল কেটে গেল তখনই। মা মনতোষ কাকুকে বলল, বাবুয়ার জন্য মেয়ে দেখেছি দাদা। ভাবছি চাকরি যখন পেয়েই গেল, ছেলের আমার বিয়েটাও দিয়ে দেবো এইবার। স্তব্ধ হয়ে গিয়েছিল সায়ক। মা কি বলছে এসব? অবাক মনতোষ কাকুও। কি বলছেন বৌঠান? মেয়ে দেখে এলেন, একবারও জানালেন না আমাদের? না না দাদা, পাকা করিনি কিছু। আপনারা ছাড়া কোনো কিছুই হবে না। সায়ক আর চোখে দেখছিল দোলাকে। এবার দোলাও ফিরে তাকালো ওর দিকে, ভুরু নাচিয়ে বলল, পছন্দটা হয়তো বাবুয়া দাড়ি, জেঠিমা নাম দিয়ে চালাচ্ছে। সায়কের কানে যেন গরম শিশে ঢেলে দিল কেউ। অভিমান হয়েছে দোলার, বুঝতে বাকি রইল না। কোনো ক্রমে খেয়ে উঠে পড়ল সায়ক। সেই দিন মা ঘরে ঢুকতেই প্রশ্ন করেছিল সায়ক, তুমি ওপরে কি বললে মা? যা বললাম শুনলি তো, মেয়ে দেখেছি তোর জন্য। আমায় জিজ্ঞাসা করলে না একবারও? জিজ্ঞাসা করার কি আছে? তুমি কি বলছো বলো তো? আমার বিয়ে দেবে, আমায় জিজ্ঞাসা করবে না? আমার কোনো পছন্দ অপছন্দ আছে কি না, আমি আদৌ এখন বিয়ে করতে চাইছি কি না, জিজ্ঞাসা করবে না? তোর ব্যাপারে আমার থেকে ভালো কেউ বুঝবে না বাবুয়া। উফ, আমি তো বড় হয়েছি মা, আমারও তো মতামত আছে একটা।
হ্যাঁ, তা তো বটেই। নিজের সবটা দিয়ে কত কষ্ট সহ্য করে বড় করলাম। এখন তো বড় হয়েছো, ভালো চাকরি পেয়েছো, এখন তোমার কান্নাকাটি করার মতন কি বললাম আমি? শোনো বাবুয়া, আমি কথা দিয়ে এসেছি ওদের। ওপরে যে বললে পাকা কথা দাওনি, ওটা কথার কথা, বলতে হয়। আমি মেয়েটাকে দেখলাম না, কথা দিয়ে এলে? হীরের টুকরো মেয়ে, তোর জন্য এর থেকে ভালো মেয়ে আর হবে না রে বাবুয়া, বিশ্বাস কর। আমি বিয়ে করব না কিছুতেই, ওরকম কথা অনেকেই দেয়, ক্যান্সেল করে দাও। আমি ওদের কথা দিয়েছি বাবুয়া, এখন তুমি যদি আমার কথা না রাখো, জানবো তোমার কাছে কোনো মূল্য আমার নেই। মা, কি পাগলের মতন বকছো? মুখে রক্ত তুলে মানুষ করেছি তোকে বাবুয়া, কোনোদিন নিজের জন্য ভাবেনি, আজ নিজের জন্য এইটুকু চাইছি, ফিরিয়ে দিবি? হাত জোড়ো করছি আমি বাবুয়া, না করিস না। আমি তো সবে চাকরি পেলাম মা, একটু গুছিয়ে নি, এত বিয়ের তাড়া কিসের? শেষ চেষ্টা করে সায়ক। অনেক কষ্ট করেছি রে এতদিন, শরীর বয় না আজকাল, ভয় পাই যদি মরে টরে যাই। তোর তাহলে কি হবে? মরার আগে তোকে সংসারই দেখতে চাই। এরপর আর কথা বলেনি সায়ক, পারেনি বলেই আজ অব্দি মেরুদণ্ডহীন কাপুরুষ বলে গাল দেয় নিজেকে। তবুও সত্যি এটাই, সেদিন সে মায়ের কথা ফেলতে পারেনি। তাতে লাভ কি হলো? না সে নিজে ভালো আছে, না রুমাকে ভালো রাখতে পেরেছে। তোমার কি শরীর খারাপ লাগছে? কখন রুমা এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সায়ক। তুমি, তোমায় যে বললাম ঘুমিয়ে পড়তে, আবার এলে কেন? এভাবে ঘুমানো যায়? উফ, একটু কিছু খেয়ে নাও। এভাবে না খেয়ে, ওহ, সেই এক কথা, তোমরা আমাকে কি মনে করে বলো তো? আমি কি তোমাদের দাস, তোমাদের কথায় উঠবোস করব? আমার নিজের যদি একটু একা থাকার ইচ্ছে হয় তাও পারবো না। মায়ের উপর করার রাগটা চিরকালই রুমার উপর উগড়িয়ে এসেছে সায়ক, এটাই অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছে। কি করে রুমা এত সহ্য করে কে জানে। রুমাকে চুপ করে ফিরে যেতে দেখে খারাপ লাগলো সায়কের, নিজেই ডাকলো এবার। শোনো, বলো, তুমি খেয়েছো কিছু? তুমি না খেলে কোনোদিন খাই? কেন যে এসব ন্যাকামো? আমার ইচ্ছে। আচ্ছা, নিয়ে এসো তোমার সাবু মাখা, দয়া করে অল্প করে এনো। দুপুর থেকে কিচ্ছু খাওয়া হয়নি সায়কের, এতটা যে খিদে পেয়েছিল তাও টের পায়নি ও। এখন গোপ গ্রাসে খেতে খেতে কৃতজ্ঞ চিত্তে তাকালো রুমার দিকে। বহুদিন পর ভালো করে দেখলো রুমাকে, চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ। একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই নেমে এলো সায়কের বুক ছিঁড়ে। কাজ টাজ মিটে গেলে চলো কোথাও ঘুরে আসি। মন দিয়ে খাচ্ছিল রুমা, সায়কের কথায় অবাক হয়ে তাকালো। হঠাৎ? মা অসুস্থ হওয়ার পর থেকে তো কোথাও যাওয়া বন্ধ হয়ে গেছে তোমার। ইদানিং তো বাপের বাড়ি যাওয়াও ছেড়ে দিয়েছিলে, তা না হলে কি করতাম? অসুস্থ মাকে বাড়িতে রেখে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতাম? তোমার মতন করে কয়জন পারে? আমি তো দেখেছি আমার মায়ের জন্য কতটা করেছো তুমি, প্রচুর পরিশ্রম গেছে তোমার। আমারও কিচ্ছু ভালো লাগছে না, চলো কোথাও ঘুরে আসি। বাবা, তোমার হলো কি? ভূতের মুখে রাম নাম? যাকে যাক, আর একটু সাবু দেব? দাও। খাওয়া সেরে সায়ককে দুই একবার ঘরে শুতে যাওয়ার ব্যর্থ অনুরোধ করে শেষে বোধহয় বিরক্ত হয়েই নিজে শুতে গেল রুমা। ওর চলে যাওয়া দেখতে দেখতে মনে হলো সায়কের, হীরের টুকরো নিঃসন্দেহে, কিন্তু তখন মায়ের কাছে হীরের টুকরোর মানেটা দিন কয়েক পরেই টের পেয়েছিল সায়ক। নির্দিষ্ট দিনে পাকা কথা বলতে গিয়েছিল মা,
মনতোষ কাকু, কাকিমা ও সায়ক। সেই দিনই সে প্রথম দেখেছিল রুমাকে। আহামরি কিছু নয়, গায়ের রং শ্যামলা, সাদামাটাই দেখতে, শুধু আলগাশ্রী আছে একটা। এ আর এমন কি সেটা বোঝা গিয়েছিল একটু পরেই, যখন রুমার বড়লোক বাবা ঘোষণা করেছিল, আমি তো আগেই বলেছি, একটা 3 বেডরুম ফ্ল্যাট দেব মেয়ে জামাইকে। আবারও স্তম্ভিত সায়ক। এই তবে মায়ের কথা দেওয়ার কারণ, যে মায়ের প্রবল আত্মসম্মান বোধ দেখে এসেছে সারা জীবন, সেই মা আজ বিয়ের বাজারে দাঁড়িয়ে ছেলে বিক্রি করছে। তবে কি চরম দারিদ্রতা মাকে এমন করে দিল? এ কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই গর্জে উঠল সায়ক, আমি ফ্ল্যাট নেব না। সে কি কথা বাবা? তবে আমার মেয়ে থাকবে কোথায়? তোমরা তো ভাড়া বাড়িতে থাকো। যদি ওখানে গিয়ে থাকতে পারে তবেই বিয়ে হবে। এটা তুমি ঠিক বলছো না বাবুয়া, হাল ধরলেন মনতোষ কাকু। তুমি ফ্ল্যাট নেবে না ভালো কথা, কিন্তু আমাদের বাড়ির ওই খুবচি একছানা ঘরে তোমাদের মা ছেলের সাথে নতুন বউ থাকতে পারে কখনো? কোনো মেয়েই থাকবে না, বুঝলে? কিভাবে বোঝাবে সায়ক? এই জন্যই এখন সে করতেই চায় না বিয়েটা। মাথার উপরে ছাদটা করে নেওয়া অবধিও সময় দিচ্ছে না মা। সকলের সামনে এই কথা কি বলা যায়? ওকে চুপ করে থাকতে দেখে উপায় বাতলে দিল মনতোষ কাকুই। শোনো বাবুয়া, ফ্ল্যাটটা তুমি ইএমআইতে নিয়ে নাও। দেখো, এক না একদিন তো নিতেই হবে, এই সুযোগে নিয়ে নাও। আহা, চাকরিটা তো ভালোই পেয়েছো, মাসে মাসে ঠিক শোধ হয়ে যাবে। আর ডাউন পেমেন্টটা আপাতত উনি করে দিক, পরে তুমি শোধ করে দিলেই হবে। সেই ভালো ভেবে দেখল সায়ক। দোলাকে যখন পাবেই না, ওর কাছ থেকে পালিয়ে আসাই ভালো। ঋণের বোঝা ঘাড়ে নিয়ে শুরু হলো সায়কের নতুন সংসার, নাকি দ্বিতীয় দফা যুদ্ধ? প্রথম খুব চেষ্টা করেছিল সায়ক রুমাকে ভালোবাসার, কিন্তু চেষ্টা করে আর যাই হোক, ভালোবাসা হয় না। প্রতি মুহূর্তে রুমার মধ্যে দুলাকে খুঁজতে গিয়ে হতাশ হয়ে মেজাজ হারাতো সায়ক। অথচ রুমার ভিতরের ভালোটাকে খুঁজতে চেষ্টা করেনি কখনো। ওদের সম্পর্কের মধ্যে তাই ফাঁকাটা অনেকটাই বেশি। ওদের বিয়ের পরের বছর ফুলি এলো। ওকে কোলের মধ্যে পেয়ে সায়কের মনে হলো, এই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ, আমার সবটা দিয়ে বড় করব তাকে। নবজাতককে আঁকড়ে আরও একবার ভালো থাকার চেষ্টা করে সায়ক। বছর 2 ভালোই বেশ চলল, তারপর আবারই বিপর্যয়। সেই দিন অফিসে কাজের চাপ ছিল খুব। হঠাৎই ফোন এলো রুমার, তাড়াতাড়ি বাড়ি এসো, মা কেমন করছে। ঠিক যেমন আজ এসেছিল সেই দিন, কিন্তু আজকের মতন ধীরে সুস্থে ফেরেনি সায়ক। এসেছিল পাগলের মতন ছুটতে ছুটতে। মাকে সেরা নার্সিংহোমে ভর্তি করেছিল। খবর পেয়ে ছুটে এসেছিল মামারা, মনতোষ কাকুও। বিবাহ সূত্রে সুদূর মুম্বাইবাসী দোলাও ফোন করেছিল খবর নিতে। সেদিন তুমি চলে গেলেই হয়তো পারতে মা, মনে মনে বলে সায়ক। 3-10 পরে সায়ককে প্রায় নিঃস্ব করে মা ফিরল, শরীরের বাঁ দিকটা প্যারালাইসিস নিয়ে। মায়ের ডাক্তার, ওষুধ, দুবেলা আয়া, ফিজিওথেরাপি, কোনো কিছুরই খামতি রাখেনি সায়ক। 1-2 তো নয়, 10-10টা বছর। এদিকে ফুলি বড় হচ্ছে, ওর পড়াশোনার খরচ, স্কুলের খরচ বাড়ছে। ফলে 2 দিক সামলাতে আবার টিউশন শুরু করলো সায়ক। সারাদিন অফিস, তারপর টিউশন। বাড়ি ফিরেও শান্তি নেই। আজ মায়ের এই শরীর খারাপ তো কাল ওই, আজ মায়ের এই লাগবে তো কাল ওই। বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছেছিল একেবারে। আজকাল তো মায়ের ঘরে যেতেও না সায়ক। সত্যি তুমি আমার জীবনটা শেষ করে দিয়ে গেলে মা, বিড়বিড় করে সায়ক।
হঠাৎই মনে হয় মায়ের ঘরটা তো এবার ফুলির পড়ার ঘর করে দিলেই হয়। মনে হতে পায়ে পায়ে মায়ের ঘরে এলো সে। আজ এই ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি রুমা। সারা ঘরে কেমন ওষুধ ওষুধ গন্ধ। ঘরময় মায়ের জিনিসপত্র ছড়ানো, মায়ের ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, ম্যাক্সি, হাগিজের প্যাকেট, খাটে মায়ের বালিশ চাদর। তার পাশে ওটা কি? মায়ের লাল ডায়েরিটা না? বারবার দেখে এসেছে। রোজ রাতে এই ডায়েরিতে লেখে মা। ছোটবেলায় এই ডায়েরির প্রতি সাংঘাতিক আকর্ষণ ছিল সায়কের। লুকিয়ে পড়তে গিয়ে একবার বকুনি খেয়েছিল খুব। তারপর থেকেই ওটা ওর নাগালের বাইরে রাখত মা। সেই কবেকার কথা। তারপর একসময় ভুলেই গেছে ডায়েরির কথা। এখনও মা লিখত নাকি? সায়ক হাতে তুলে নিল ডায়েরিটা। প্রথম পাতায় মায়ের নাম বড় করে লেখা, সুচরিতা রায়। কি সুন্দর হাতের লেখা মায়ের। পরের পাতা উল্টায় সায়ক। লেখা আছে, যবে থেকে জানতে পেরেছে ও বাবা হবে, এত যত্ন করছে আমাকে, ভালো লাগছে, আবার লজ্জাও করছে। এমনিতেই শ্বশুরবাড়িতে সবাই ওকে বউ পাগলা বলে, এরপর কি বলবে কে জানে। চিলতে হাসি ফুটে ওঠে সায়কের ঠোঁটে। পরের কয়েকটা পাতাতেও বাবা মায়ের সুখী দাম্পত্য জীবনের ছবি। বেশ লাগে পড়তে। তারপরেই একটা পৃষ্ঠায় লেখা, তুমি চলে গেলে আমায় ফেলে, তবে যে কথা দিয়েছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না। ঈশ্বর কেন কেড়ে নিল তোমায়? দীর্ঘশ্বাস ফেলে সায়ক। পরের পাতায় লেখা, তুমি কি সব দেখতে পাও উপর থেকে? ওরা আমাকে খেতে দেয় না জানো। নিজের কথা ভাবি না, কিন্তু যে আসছে তার কথা তো ভাবতে হবে। এত অশান্তি করে কি থাকা যায়? আমি চলে যাব দাদাদের কাছে। সম্পত্তি চাই না, তোমার সন্তানকে বাঁচাতে হবে আমায়। চোখটা জ্বালা করে ওঠে সায়কের। পরের পাতায় যায় সে, আমাদের ছেলে হয়েছে গো, ঠিক তোমার মতন মুখের আদল। নাম রেখেছি সায়ক। নামটা তোমারই দেওয়া, মনে পড়ে? তারপর কয়েক পাতা জুড়ে সায়কের শৈশবের বর্ণনা। এক জায়গায় এসে ওর হাতটা থেমে যায়। মা লিখছে, দাদারা আবারও আমার বিয়ে দিতে চাইছে। বর্দার বন্ধু বারিন্দা বিয়ে করতে চায় আমায়। না বলে দিয়েছি, আমি এমন কিচ্ছু করব না যাতে আমার ছেলে কষ্ট পায়। এই জীবনে বাবু আর ভালো ছাড়া আর কিচ্ছু চাওয়ার নেই আমার। দাদারা জোর করছে, বৌদিরাও অশান্তি করছে। অশান্তি আরও বেড়ে যাওয়ার আগেই এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু ছেলেটাকে নিয়ে যাবোটা কোথায়? অবাক লাগে সায়কের। জীবনটা শুরু করার দ্বিতীয় সুযোগ পেয়েও মা রাজি হয়নি শুধু তার জন্যে। উল্টে নিজের বাবার বাড়ি ছেড়ে দিয়েছে। মনটা খারাপ হয়ে যায় ওর। অন্যমনস্ক হয়ে ডায়েরির বাকি পাতাগুলোতে চোখ বুলাতে থাকে। তাদের ভাড়া বাড়ির বর্ণনা, চূড়ান্ত আর্থিক কষ্ট, ওর ভালো রেজাল্ট, বড় হয়ে ওঠা, চাকরি পাওয়ার আনন্দ, এই সবই জানা সায়কের। পড়তে পড়তে হঠাৎই চমকে ওঠে সে। এ কার নাম লিখছে মা? আজ কি দেখলাম? হায় ভগবান! আজ ছাদে দত্তবাড়ির রাহুলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললাম দোলাকে। পরে দোলাকে ডেকে জিজ্ঞাসা করতে ও বলল, পরস্পরকে ভালোবাসে ওরা। মুম্বাইতে রাহুলের চাকরিটা পাকা হয়ে গেলেই নাকি বিয়ে করবে। কিন্তু আমি জানি আমার ছেলেটা বড্ড ভালোবাসে ওকে। বাবু আর চোখ দেখেই বুঝি আমি। কিন্তু কি হবে এখন? বাবুয়া কি এই আঘাত সইতে পারবে? সবে চাকরি পেয়ে জীবনে একটু সুখের মুখ দেখেছে ছেলেটা। এর মধ্যেই যদি এই কষ্ট পায়, যদি সইতে না পারে, কিছু দুর্ঘটনা ঘটায় যদি।
না না, আমাকে কিছু করতেই হবে। ও কিছু জানার আগেই ওর বিয়ে দিয়ে বেঁধে ফেলবো আমি। ধপ করে খাটে বসে পড়ে সায়ক। বুকের ভিতর ঝড় উঠেছে ওর। এই জন্যেই তবে মা। দ্রুত পাতা উল্টাতে থাকে সায়ক। আজ আমি সত্যি খুব খুশি। মানুষ হয়েছে আমার ছেলে। নিজে থেকে শ্বশুরের দেওয়া ফ্ল্যাট নিতে অস্বীকার করল। আমি কখনোই চাইনি ছেলে শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে থাকতে, কিন্তু নিজের আপত্তি করিনি, কারণ আমার বিশ্বাস ছিল বাবুয়ার উপর। আমার বিশ্বাসের জয় হয়েছে। কি যে গভীর যন্ত্রণা হচ্ছে সায়কের বুকে। পাগলের মতন উল্টে যায় ডায়েরির পাতা। সব শেষের পাতায় আঁকা বাঁকা হাতে লিখছে মা, জানি রে বাবুয়া, আমার জন্য খুব কষ্ট হচ্ছে তোর। আমিই বা কী করবো বল, মরেও মরছি না যে। ডুকরে কেঁদে ওঠে সায়ক। ডায়েরিটা বুকে জড়িয়ে লুটিয়ে পড়ে খাটের উপর। ওষুধ গন্ধটা চলে গেছে। সারা ঘরে এখন সেই মা মা গন্ধ। হঠাৎ পিঠে মায়ের স্পর্শ পায় যেন। এক ঝটকায় উঠে বসে সে। মা নয়, মা আসবে না কোনো দিনই। রুমা এসেছে। মুহূর্তে সায়ক ঝাঁপিয়ে পড়ে রুমার বুকে। মনে হয় এই পৃথিবীতে এখন এটাই ওর একমাত্র আশ্রয়স্থল।